নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তিন সঙ্গী। বনমানা লঞ্চ থেকে নামলো 15-16 জন যাত্রী। প্রত্যেকেই বিরক্ত। এতক্ষণ সবাই চুপ করে ছিল, এখন সবাই বিড়বিড় করতে করতে নামছে জেটিতে। কেউ কারোর বিরুদ্ধে নালিশ করছে না, যেন নিজেকেই শোনাচ্ছে নিজের অসুবিধের কথা। রাত প্রায় 11:30। 6:45 এখানে পৌঁছাবার কথা। মাঝখানে চড়ে আটকে রইল বনমালা। একসময় তো মনে হয়েছিল রাতটাই কাটাতে হবে মাঝ নদীতে। সারেং নতুন, তাই নদীর রাস্তা চেনে না। ভাটার সময় কি চোখ বুজে লঞ্চ চালালে চলে? তবে ভাটা কেন, আজকাল জোয়ারের সময়ও পুরো নদী ভরে না। মিশমিশ করছে অন্ধকার চারিদিকে, শুধু লঞ্চের জোরালো আলোয় চকচক করছে নদীর জল। জেটিখানার দুটো দোকানই বন্ধ হয়ে গেছে। বনমালা যে আজ আর আসবে কেউ আশাই করেনি। চুনিলাল হাতের থলি দুটো ঝুলিয়ে বাঁধের রাস্তায় এসে দাঁড়ালো। অন্ধকারটা চোখে সইয়ে নিচ্ছে। ভ্যান পাওয়ার কোনো আশা নেই। এই 3.5 মাইল রাস্তা হেঁটে যেতে হবে তাকে। টর্চ আছে চুনিলালের কাছে, কিন্তু টর্চ জ্বালবে কোন হাতে? দু হাতে দুটো ভারী বোঝা। একটা ভ্যান পেলে কত আরামে যাওয়া যেত। কোথায় যাবেন? চুনিলাল চমকে কেঁপে উঠল। একটা ঢ্যাঙা লোক, ঠোঁটে বিড়ির আগুন, নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে একেবারে পাশ ঘেঁষে। নিশ্চয়ই ওর খালি পা। আমি যাব নাজনে খালি। আপনি? গাব বেড়ে। কি করবেন? হাঁটবেন? উপায় কি? চলুন তবে একসঙ্গে গল্প করতে করতে চলে যায়। চুনিলাল বোঝা দুটো নামিয়ে রেখে টর্চ জ্বালালো। নির্লজ্জভাবে লোকটির সারা গায়ে আলো বুলিয়ে দেখে নিল। রোগা, লম্বা, চিবুকে অযত্নের দাড়ি, ধুতির ওপর একটা নীল শার্ট, এর এক হাতে একটা পোঁটলা। চুনিলাল জিজ্ঞেস করল, গাব্বেড়ে কত দূর? নাজনে খালি ছাড়িয়ে? লোকটি একটু শুকনো হেসে বলল, না, আগে, আপনার আধা আধি রাস্তা। দাদা নতুন লোক বুঝি? নাজনে খালি আমার শ্বশুর বাড়ি, তবে নতুন নই, পুরনো জামাই। চুনিলাল টর্চ নিভিয়ে দিল। লোকটিকে সে লঞ্চে দেখেছে কি না ঠিক মনে করতে পারছে না। অবশ্য চুনিলাল ছিল ছাদে, ঠান্ডা হাওয়ার জন্য অনেকেই নিচে নেমে গিয়েছিল। চলুন, আর দেরি করে লাভ কি, হাঁটা দি। চুনিলাল থলি দুটো তুলে নিল। টর্চটা সে লোকটির হাতে দিতে পারত, কিন্তু লোকটা চায়নি। স্থানীয় লোক, ও নিশ্চয়ই রাস্তা চেনে। দুপা গিয়েই লোকটা জিজ্ঞেস করল, নাজনে খালিতে কার বাড়িতে যাবেন? বসন্তলাল বেড়া, আমার শ্বশুর মশাই। বসন্তলাল বেড়া? চিনলাম না তো। নাজনে খালি সবাইকেই আপনি চেনেন নাকি? প্রতি হাটবারে যায়, না চেনার তো কথা নয়। হাটে ওনার তামাকের দোকান আছে। ও, বাসুদা, তাই বলেন। ওর বড় ছেলেটি গত শনে মারা গেছে জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা কি? নিরাপদ দাস। আপনি তো তাহলে আমার কুটুম্ব হলেন। বাসুদার পিসি তো হলেন আমার দিদিমার দিদি। বাসুদাকে বলবেন গাব্বেরের নীরা, তাহলেই বুঝবেন। চুনিলাল চুপ করে গেল। এ সম্পর্কের কথা তার মনে দাগ কাটেনি। দিনকাল খারাপ, আজকাল কারোকে বিশ্বাস নেই। লোকটার গায়ে পড়া স্বভাবটা বেশ সন্দেহজনক। তার বড় শালা জঙ্গলে বাঘের পেটে গেছে, সে খবর এ তল্লাটে কে না জানে।
এত রাতে একজন অচেনা লোকের সঙ্গে যে এই রকম অন্ধকার রাস্তায় হাঁটতে নেই তা চুনিলাল জানে। কিন্তু একটা লোক যদি নিজে থেকে চায় তাহলে চুনিলাল কি না বলবে তাকে? অত ভীতু সে নয়, তার কোমরে একটা ছুরি আছে। সেই জন্যই তো লোকটাকে আগে আগে রেখেছে চুনিলাল, যাতে ও হঠাৎ পেছন থেকে কিছু না করতে পারে। লোকটিকে আরেকটু পরীক্ষা করার জন্য চুনিলাল বলল, কুটুমি যখন হলেন তখন একটা উপকার করবেন। আমার দু হাতটা আটকা, একটা থলে একটু ধরবেন, তাহলে একটা সিগারেট খেতে পারি। বেশ ঠান্ডায় বাতাস দিচ্ছে তো। নিরাপদ নামের লোকটি থমকে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, দাদা নিতাম তো, কিন্তু বাঁ হাতটা কমজোরি, একটা বড় চোট লেগেছিল, এখনো ব্যথাটা মরেনি। আচ্ছা দেখি পারি কিনা। চুনিলালের একটা থলে ধরার চেষ্টা করে সে বলল, ওরে বাবা, এ যে বেদম ভারী, কি আছে এতে দাদা? উত্তর আগে থেকেই তৈরি ছিল। চুনিলাল বলল, কয়েকখানা লোহার চাটু আর কড়াই, ও বাড়িতে চেয়েছে। আগে তো ভাবিনি যে বয়ে নিয়ে যেতে হবে, ভেবেছিলুম ভ্যান পাবো। বড় লজ্জা দিলেন দাদা, হাতটা এমন দুর্বল হয়ে আছে, ও জিনিস বইতে পারবো না। একটু দাঁড়াই, বরং আপনি সিগারেট খেয়ে জিরিয়ে নিন। সন্দেহজনকভাবে লোকটির দিকে তাকিয়ে চুনিলাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। নিজে একটি ধরালো, নিরাপদকে দিল না। যদি চাই তো দেখা যাবে। লোকটা একটা হাত খালি রাখতে চায়। হ্যাঁ, এ এমন কি? নিরাপদ রাস্তার পাশে গিয়ে উবু হয়ে বসলো জল ছড়াতে। আর তখনই দেখা গেল তাদের পেছন থেকে এসে পড়েছে একটা টর্চ লাইটের আলো। লোকটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চুনিলালের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কে আসছে? চুনিলালও অবিকল এই প্রশ্নই করতে চাইছিল। এইবার কি আসছে ওর সঙ্গীরা? কাছাকাছি কোনো বাড়ি ঘর নেই, একদিকে নদী, অন্যদিকে ফাঁকা মাঠ। চুনিলাল টর্চটা বার করে জ্বালালো। তার টর্চটা বড়, আলো বেশি। কে আসছে ওদিক থেকে? কে আসছে? একটা মেয়ে। অবশ্য একটু ঠান্ডা পড়লে এদেশে পুরুষরাও গায়ের চাদর দিয়ে মাথায় ঘুমটা দেয়। আর একটু কাছে আসতে বোঝা গেল একজন স্ত্রীলোকই বটে। বছর 40 বয়স হবে, বেশ লম্বা সমর্থ চেহারা। সে জিজ্ঞেস করল, ওগো, তোমরা কোথায় যাচ্ছ? চুনিলাল বা নিরাপদ কেউই উত্তর দিল না। স্ত্রীলোকটিকে একেবারে সামনে আসতে দিল। প্রথমে চুনিলালকে ভালো করে দেখার পর নিরাপদর মুখের দিকে চোখ রেখে চেনা মানুষের মতন গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছ? এ রাস্তা খুব খারাপ, জানো না? গত সপ্তাহে একটা ডাকাতি হয়ে গেছে। নিরাপদ জিজ্ঞাসা করল, তুমি কে গো? তুমি বা এত রাতে রাস্তায় বেরিয়েছো কেন? স্ত্রীলোকটি বলল, আহারে, চেনে না জানো? আমার নাম চাঁদমণি, গোসাবা বাজারে থাকি, আমায় সবাই চেনে। গোসাবা বাজারে? দেখিনি তো। দেখোনি? দেখেও এখন না দেখার ভাব করছো? এসব ব্যাপার স্যাপার চুনিলালের একদম ভালো লাগছে না। সে কোমরে ছুরিটায় হাত দিয়েছে। বারুইপুর রেল ইয়ার্ডে অনেকেই চুনিলালকে ভয় পায়, কিন্তু এদের এদিককার কায়দা বোধহয় অন্যরকম। এত রাতে মেয়ে ছেলে বার করেছে, ওরা ভাবছে মেয়ে ছেলের মুখ দেখে চুনিলাল অন্যমনস্ক হয়ে যাবে। নিরাপদ বলল, তা না হয় বুঝলুম, তুমি গোসাবা বাজারে থাকো, এত রাতে তুমি এখানে এসেছো কেন? চাঁদমণি বলল, আমি তো তোমাদের দেখেই এলুম, তা তোমরা আবার ডাকাত টাকাত নাও তো গা? চুনিলাল আর নিরাপদ তাকালো পরস্পরের মুখের দিকে। এই অন্ধকারে তারা কি দেখলো কি বুঝলো কে জানে। চাঁদমণি বলল, ডাকাত হলেই বা কি, আমি বেওয়া মেয়ে মানুষ, আমার কাছে তো কিছু পাবে না, কানের এই দুল দুটো পেতলের।
চুনিলাল এবার কড়া গলায় জিজ্ঞেস করল, ইয়ে, আপনি কোথায় যাবেন? চাঁদমণি বলল, গাংড়াদহ। নিরাপদ বলল, সে তো নাজনে খালি ছাড়িয়ে, সেখানে যাবে এত রাতে? চাঁদমণি বলল, শুধু শুধু রাত আরো বাড়িয়ে লাভ আছে, চলো যেতে যেতে কথা বলি। চুনিলাল থলে দুটো তুলে নিল। এবারে সে চলল সবার পেছনে। স্ত্রীলোকটিকে আগে আগে টর্চ জেলে চলল। নিরাপদ জিজ্ঞেস করল, গাংড়াদয় কোন বাড়ি যাবে? চাঁদমণি বলল, সে তুমি চিনবে না। কেন চিনব না? ওখানে আমার আপন কাকা থাকে। থাকুক গে, তোমায় নাম বলি আর অমনি তুমি একদিন সে বাড়িতে গিয়ে হাজির হও। তোমায় আমার খুব চেনা আছে। তুমি ভুল করছো গো, অন্য কারোর সঙ্গে আমায় গুলিয়ে ফেলছো। আমায় তুমি কবে চিনলে? হ্যাঁ, তুমি ঢ্যাঙা ফকির দলের কেষ্ট নও? হ্যাঁ, এই দেখো, বললুম ভুল হয়েছে। আমি তো নিরাপদ গো। নিরাপদ। এই সুন্দরবনে যতগুলো আপদ দেখি সবগুলোরই নাম নিরাপদ। চুনিলাল মনে মনে একটু হাসল। নিশ্চয়ই এই লোকটা কেষ্ট, তার কাছে নাম ভাঁড়িয়েছে। কি মতলব? শালির বিয়ের জন্যে এক গাদা কাঁসার বাসনপত্র এনেছে চুনিলাল, তার দাম অনেক। চাঁদমণি বলল, কেন আমি গাংড়াদহে যাচ্ছি শুনলে তোমরা হাসবে, কিন্তু আমার মন ঠিকই বুঝেছে। নিরাপদ বলল, তাহলে শুনি একটা হাসির কথা। চাঁদমণি বলল, একবার 7 দলের হাট থেকে ফিরতে আমার রাত হয়েছিল। তার কদিন আগেই 54 নম্বর দাগে একটা বাঘ ধরা পড়েছে। গা ছমছম করছিল। তখন একটা লোক হাঁটতে লাগলো আমার পাশে পাশে। তারপর এক সময় সেটা আমায় চেপে ধরলো। তখন বুঝিনি, পরে বুঝেছি সেটা মানুষ নয় গো, সেটা ছিল একটা অপদেবতা। সেই রাত বিরেতে পথে ঘাটে একলা মানুষ দেখলে আমি ভয় পাই। চুনিলাল বলল, এই হাসির কথা? হ্যাঁ? চাঁদমণি বলল, না গো না, এটা নয়, শোনোই না। সেই অপদেবতা তো আমার বেইজ্জতি করলো গো, তাতে আমি পোয়াতি হলুম। তা আমি পেট নষ্ট করিনি গো। সবাই আমায় বলতো বাঁজা মেয়ে মানুষ। আমার স্বামী তো সেজন্যই আমায় দূর করে দিয়েছিল। তারপর বলবো কি দাদা, আমার একটা ফুটফুটে চাঁদের মতন মেয়ে হলো। যে দেখেছে সেই বলেছে, আহা, এমনটি আর দেখিনি। চুনিলালের মতন ঝানু লোকও এসব কাহিনী শুনে চমকে যায়। বলে কি, অপদেবতা এসে ধরলো, তার ফলে পোয়াতি হলো? চুনিলাল হেসে উঠে বলল, অপদেবতাই বটে। এ রাস্তায় প্রায়ই সেরকম উপদ্রব হয় বুঝি? চাঁদমণি বলল, প্রায়ই হয় কিনা জানি নে গো, আমি সেই একবারই দেখেছিলুম। হঠাৎ গল্প থামিয়ে পেছন ফিরে চাঁদমণি বলল, তুমি 2 হাতে বোঝা বইছো কেন? একটা আমায় দাও না, আমি কি নিয়ে পালাবো নাকি? চুনিলাল বলল, আপনি নিতে পারবেন না, বড্ড ভারী। থাক, আমায় আর আপনি আগে করতে হবে না। আমার গায়ে কত জোর তো জানো না, গতর খাটিয়ে খায়। চুনিলালের হাত থেকে প্রায় জোর করেই একটা থলি নিয়ে নিল সে। অস্ফুট ভাবে বলল, ভারী একটু বটে। বাসনপত্র আছে বুঝি? বাড়িতে কারুর বিয়ে আছে? মেয়েরা বোঝে, কি করে যেন ঠিক বুঝে যায়। নিরাপদ বলল, তারপর তোমার সেই মেয়ে এখন কোথায়? চাঁদমণি বলল, সেই অপদেবতা আমায় কোথায় ধরেছিল জানো? ঠিক এইখানে। হে হে। নিরাপদ আর চুনিলাল একটু থমকে গেল। দুজনে একই কথাই ভাবল। চাঁদমণি বলল, যা ভাবছো তা নয় গো, আমি পাগল নই, পাগল নই, খুব শেয়ানা। আহা, আর চাঁদ উঠলে বেশ হতো গো, বেশ সকলের মুখ দেখতে পেতুম।
দেখতুম তোমাদের মধ্যে কেউ অপদেবতা নাকি। হাসির মাঝখানে হোঁটচ খেয়ে পড়ে গেল চাঁদমণি। নিরাপদও তার হাত ধরে টেনে তুলে জিজ্ঞেস করলো, লেগেছে? ক্লিষ্ট গলায় চাঁদমণি বলল, হ্যাঁ লেগেছে, মচকেছে মনে হয়, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। নিরাপদ বলল, আমাদের বাড়িতে তাহলে রাতটা থেকে যাও, আর একটু বাদেই আমাদের গাঁ। কেন? তোমাদের বাড়িতে থাকবো কেন? তুমি আমার কে গা? পায়ে লেগেছে বলে বললুম। তোমার বাড়িতে কে আছে? মা আছে, ভাই বোন আছে, একটা পিসি আছে, আমার ছোট ছেলে আছে। বউ নেই? না, মরে গেছে। বউ নেই, সেজন্যই এত রস। আমি কারোর বাড়ি যাই না। ওগো, তুমি বলো না, আমি কেন ওর বাড়ি যাব? তুমি তাহলে রাগ করবে না? চুনিলাল বলল, আমার থলেটা দাও, আমি এগোচ্ছি। শুধু শুধু দেরি করছো তোমরা। চাঁদমণি চোখ ঘুরিয়ে বলল, বললুম না রেগে যাবে। দুজন চলনদার সঙ্গে থাকলে এই সুবিধে, একজন তেড়িবেড়ি করলে অন্যজন সামলে দেয়। নিরাপদ রাগ করে বলল, আচ্ছা থাকতে হবে না আমাদের বাড়ি, হাঁটতে পারো তো চলো। চাঁদমণি বলল, তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি, যে জন্য আমি যাচ্ছি। আমার সেই মেয়ে তো ফোটা ফুলের মতো নধরপনা হয়ে উঠল গো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। আমি অমনি গাংড়াদর এক ছোকরা, তাকে বিয়ের জন্য কি ঝোলাঝুলি। মেয়েও বেশ রাজি। আমি ভাবলুম অপদেবতার জিনিস, কতদিন আটকে রাখতে পারবো কে জানে। তার চেয়ে বাবা পার করে দেওয়াই ভালো, তাই তো বিয়ে দিয়ে দিলুম। এখন সে মেয়ের কাছেই যাচ্ছ বুঝি? হ্যাঁ, কিন্তু কেন যাচ্ছি তা শুনলেই তো হাসবে। বছর ঘুরতে না ঘুরতেই তো মেয়ে পুয়াতি। আজ সন্ধেবেলা 7টার লঞ্চ ছেড়ে চলে গেল। আমি খেয়ে দিয়ে লম্ফ নিভিয়ে শুয়ে পড়লুম। তারপর একটা স্বপ্ন দেখলুম কি আমার কুসুমের ব্যথা উঠেছে, যন্ত্রণায় সে ছটফট করছে। জামাই আমার বাড়িতে নেই, মাছ ধরতে সে সাগরে চলে যায়, 7-8 দিন পরে ফেরে। আহা, মেয়েটা কত কষ্টই না পাচ্ছে, তাই তো ছুটে চলে এলুম। নিরাপদ বলল, স্বপ্ন দেখলে আর ছুটে চলে এলে? হাহ, স্বপ্ন কখনো সত্যি হয়? বলেছিলুম না হাসবে। কেন গো, স্বপ্ন সত্যি হয় না? যা যা কি গো, এই মিনসেটার ধরনটাই আলাদা। জিজ্ঞেস করছি, তোমার কোনো স্বপ্ন কখনো সত্যি হয়নি? নিরাপদ চুপ করে গেল। চাঁদমণি চুনিলালকে জিজ্ঞেস করল, তুমি চুপ করে কেন গো? তুমি বলো না, স্বপ্ন যদি না সত্যি হবে তবে অমন স্বপ্ন আমি দেখলুম কেন? তোমার কোনো স্বপ্ন সত্যি হয়নি? চুনিলাল বলল, আমার পেট গরম হয় না, স্বপ্ন ফপ্নও দেখি না। কোনোদিন দেখোনি? না। এ বাবা, তুমিও কি অপদেবতা নাকি? দেখি তো ভালো করে মুখখানা। চুনিলালের মুখের ওপর টর্চ ফেলল চাঁদমণি। তার চোখ ধাঁধিয়ে গেল। একটা হাত তুলে আড়াল করে বলল, আহ, কি হচ্ছে? বলো বলো, আমি কি মিছিমিছি যাচ্ছি এত কষ্ট করে? আমার মেয়ের যদি কিছু হয়? আমি তার কি জানি? কি হৃদয়হীন মনীষী গো তোমরা। আমি অসহায় মেয়ে মানুষ, একটা কথা জিজ্ঞেস করছি, তাতে অমন মুখ ঝামটা দিতে হয়? মনে করো আমি স্বপ্ন বলে উড়িয়ে দিল, আর আমার মেয়েটা যদি সত্যি কষ্ট পেয়ে মরে যায়? খুন খুন করে কাঁদতে শুরু করলো চাঁদমণি। চুনিলাল সিগারেট ধরালো। এখনো তার চোখ ধাঁধিয়ে আছে। সে যেন সব ভুল দেখছে। একজন স্ত্রীলোক এত রাত্রে মাঝ রাস্তায় একবার হাসছে একবার কাঁদছে, এসব কি সত্যি নাকি মনের ভুল? চাঁদমণি কান্না থামিয়ে নিরাপদকে বলল, আমি আর পরের জিনিস বইতে পারছি না, এটা ধরো না। ধরতুম গো দিদি, কিন্তু আমার হাতেও যে একটা ক্ষত আছে, আর আমার বাঁ হাতটা যে কমজোরি,
গত মাসে চোট লেগেছিল। কিসে চোট লেগেছিল? কার বাড়িতে শীত কাটতে গিয়েছিলে? শীত কাটতে যাইনি গো, আমি ডাকাতের হাতে পড়েছিলুম। এই তো এই রাস্তায়। জিনিসপত্র সব কেড়ে নিলে। প্রাণে যে একেবারে মারেনি এই যথেষ্ট। কাদের দল? তা কে জানে। ওসব ব্যাপারে আর মুখ খুলতে নেই। আজও ভয় ভয় করছিল। কি করব, ক্যানিং থেকে আমার মাল আনতে যেতেই হয়। তাজ দাদাকে দেখলুম, সঙ্গে তারও জিনিসপত্র আছে, তাই ভরসা পেলুম। নিরাপদ চুনিলালের দিকে তাকাতেই সে কোমরে হাত দিল। চাঁদমণি চুনিলালের কাছে সরে এসে নিরাপদকে বলল, আমার বাপু তোমাকে একটু সন্দেহ হচ্ছিল প্রথমটায়। এ লোকটা ভালো, নতুন লোক বটে, কিন্তু অপদেবতার মতো নয় কো। নিরাপদ তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে দেখালো, তাতে একটা বীভৎস ক্ষত। সে ফিসফিস করে বলল, আমি বড় গরিব মানুষ গো। এতক্ষণ বাদে চুনিলাল বেশ উদার হয়ে গিয়ে নিরাপদকে বলল, এই নাও, একটা সিগারেট নেবে নাকি? চাঁদমণিকে সে বলল, চলো গো চলো, পা চালিয়ে চলো। তোমার মেয়ে যদি সত্যিই কষ্ট পায় তবে আর দেরি করা ঠিক নয় গো। আমরা সবাই মিলে দেখে আসি। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ৩ সঙ্গী গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।